হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। অপূর্বর কথায় উৎফুল্ল হয়ে সবাই করতালি দিল। অতঃপর লাল ফিতা কেটে ভেতরে প্রবেশ করে অপূর্ব। তাকে খাওয়ানো হলো শরবত ও মিষ্টি। অতঃপর নিয়ে আসনে বসানো হলো। অপূর্ব যাওয়ার সময় ফিসফিস করে বলে, আরুর স্বাদ যদি আমার পছন্দ মতো হয় তাহলে আরও পাবে। তোর ছুটে তন্নির হাত ধরে বলে, আমাকে ভাগ দিস বান্ধবী। একদম না, তোকে একটা টাকাও দেওয়া হবে না। তুই আমাদের বিপক্ষ দল। বলে টাকা ভাগ না করে মেয়েরা ছুটে গেল আরুর কাছে। হালকা সাজে মাথায় দোপাট্টা টেনে বসে আছে আরু। 5 কুমারী প্রবেশ করে আরুর মাথা থেকে খুলে ফেলল দোপাট্টা। হালকা শ্বাসটা মুছে ফেলতেই পারুল বাক্য তোলে, কি করছিস? অনেক কষ্টে ভাবি সাজিয়ে দিয়েছে, মুছে ফেলছিস কেন? কারণ শ্বাসটা সুন্দর না, আমরা 5 জনে সাজাচ্ছি। আখি বলে। তারপরে আরুর শ্বাস ফুটিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ে তারা। তুর ও শেফালি আরুর সাথে সাক্ষাৎ করতে এসে আরুকে সাজাতে দেখে ব্যঙ্গ করে বলে, দরজা দিয়ে এত মেতেছিলি যে আরুকে সাজাতে পারিসনি? সাজিয়েছি মা, কিন্তু অপূর্ব ভাইয়া বলেছে ওরুকে যদি সুন্দর করে সাজাতে পারি তাহলে আরো টাকা দিবে, তাই সুন্দর করে সাজাচ্ছি। সাথীর কথা শুনে সেখান থেকে মন খারাপ করে শেফালিকে নিয়ে চলে গেল তুর। 2 বোনকে খুঁজতে এসে মনমরা হয়ে থাকতে দেখে এগিয়ে এলো তিস্তা। চিন্তিত হয়ে বলে, তোরা এখানে বসে কি করছিস? কপাল চাপড়াচ্ছিস? কনেপক্ষের মেয়েরা আরুকে সাজিয়ে টাকা নিচ্ছে, দরজা ধরে টাকা পাচ্ছে। আমরা যদি সকলে ওদের দলে যেতাম তাহলে আমরাও পেতাম। মন খারাপ করে তুর বলে। তুরকে বুকে টেনে তিস্তা বলে, পাগল বলরা, এখনো মূল আকর্ষণ বাকি। আমরা বাসর সাজিয়েছি, অপূর্ব ভাইয়ের থেকে ডাবল আদায় করে নিব। সত্যি? তিস্তা শব্দটা উচ্চারণ করার পূর্বেই শেফালির হাত ধরে তুর ছুটে গেল বাড়ির দিকে। বিভিন্ন ধরনের ফুলের ব্যবস্থা করতে হবে তাদের। নীলপদ্ম দেনমোহর হিসেবে ধার্য করিয়া ও নগদ বুঝিয়ে পাইয়া সুন্দরনগর গ্রামের চেয়ারম্যান মোতাহার আহসানের বড় ছেলে অপূর্ব আহসান আপনাকে নিকাহ করতে আসিয়াছে। বিয়েতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। উপস্থিত সবাই আরুর মুখের দিকে তাকালো কবুল শোনার জন্য। আরুর অন্তরে নীলপদ্ম শব্দর পুনরাবৃত্তি চলছে। আরু কবুল উচ্চারণ না করাতে পুনরায় হুজুর বলে, রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। নয়না পেছন থেকে আরুকে ঠেলা দিয়ে অব্যক্ত স্বরে বলে, আরও সবাই অপেক্ষা করছে, কবুল বলো। আলহামদুলিল্লাহ কবুল। আবার বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আরো একবার কবুল বলুন। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। আমরা সবাই শুনেছি আপনারা এখন স্বামী স্ত্রী। হুজুর বলতেই সেখান থেকে বেরিয়ে গেল বাইরে। অতঃপর ভবিষ্যৎ জীবনের সুখের আশায় নবদম্পতির জন্য দুহাত তুলে দোয়া চাইল। পারুল আঁচলে মুখ আড়াল করে কেঁদে উঠলে সেই রোল পৌঁছে গেল আরুর কানে। কঠোর আরু উঠল ফুপিয়ে। নয়নে একটু চাপা গলায় বলে, পারোর কাঁদছিস কেন? আরও তোর বাপের বাড়িতে গেছে, আরও যত্নে কোনো ত্রুটি থাকবে না। তুই 1 থালা খাবার এনে আরুকে খাইয়ে দে। সকাল থেকে না খাওয়া মেয়েটা, চেয়ারম্যান বাড়ির পুত্রবধূ বলে কথা, আদৌ খেতে পারে কিনা কে জানে। নয়না 1 থালা খাবার এনে আরুকে 2 লোকমা খাওয়াতে পারে কেবল। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে অপূর্ব ঘরে প্রবেশ করে। মেয়ে জামাতাকে দোয়া ও দুধ খাইয়ে হাতে তুলে দিল পারুল। চোখের জলে বলে, আমার একটাই মেয়ে অপু, ওকে ভালো রাখার দায়িত্ব আমি তোকে দিলাম। ঝাপসা চোখে সম্মুখে দাঁড়ানো ছেলেটাকে 2 সেকেন্ড দেখে অপূর্বর হাতটা খামচে ধরল আরু। অপূর্বর দিকে একটু সেটে যেতেই অপূর্ব লক্ষ্য করে ফিসফিসিয়ে বলে, কালাজানকে দেখে ভয় পাওয়া কিছু হয়নি। ও আহসান বাড়ির হবু জামাতা। মানে শেফালির সাথে কালাচানের বিয়ে ঠিক হয়েছে। বাড়িতে গিয়ে সময় করে সব বলবো। রুমালে অধরা আড়াল করে বলে অপূর্ব। নাছরবান্ধা আরও তবুও প্রশ্ন করে, তাহলে আমি কিছু জানি না কেন? ফুফুও জানে না, আজ সকালে হয়েছে। এই পরিস্থিতির ভেতরে কাউকে বলেনি বাবা। আমাদের বিয়ের পর্ব শেষ করে সবাইকে বলবে। অপূর্ব নতজানু হয়ে বাক্য তোলে। বর্ষাকাল বিধায় মেঘে ডেকে এলো স্বচ্ছ অন্তরিক্ষ। বাড়ি যাওয়া নিয়ে মোতাহার আহসান তারা দিতেই কেঁদে উঠল পারুল। ইমদাদ। আজকে বোনকে হারানোর কষ্ট অনুভব করে বাদ গেল না অয়ন।
অপূর্ব আরুকে পাজাগোলা করে ঘরে থেকে নামাতেই বড় বড় কয়েকটা বৃষ্টি পতিত হওয়ার পাশাপাশি ধরা দিল সূর্যের তেজহীন ছবি। অপূর্ব তার গন্তব্যে আরুকে নামাতে আরু লক্ষ্য করল টাইসনকে। সোনালি রঙের ঘোড়াটা নতজানু হতে অপূর্ব উঠে বসলো তাতে। আরু কান্না ইতি ঘটিয়ে বলে, অপূর্ব ভাই, আপনি ঘোড়ায় চড়ে এখানে এসেছেন? উপস্থিত সবাই হাসলো। অপূর্ব পেল খানিক লজ্জা। তিস্তা নিকটে এসে বলে, অপূর্ব ভাই, এখন তো স্বামীকে কেউ ভাই বলে সম্বোধন করে, নিজেকে হাসির পাত্র বানাচ্ছিস কেন? আরও আড়ষ্ট হয়ে যেতেই অপূর্ব হাত বাড়িয়ে দিল। সেই হাতে নিজের হাত স্পর্শ করতেই চকিতে অপূর্ব তাকে সামনে উঠিয়ে নিল। ঘোড়ার ঘাড় শুয়ে আদর করতেই তার পোষ্য ময়না পাখির কথা মনে পড়ল। 3 ছানাকে নিয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে বলে, আরু পাখি আর আসবে না, আর আসবে না, আর আসবে না। মা, ও মা, আমি ময়না পাখিদের নিয়ে যাই। বাবার ভিটা ত্যাগ করার আগে আরু বলে। মেয়ের কথা রাখতে খাঁচা এনে 3 ময়না পাখি ধরে ভিতরে ঢুকালো। তারপরে তুলে দিল তিস্তার হাতে। আরুর মুখে হাসি ফুটতেই অপূর্ব টাইসনকে আদেশ দেয়, চল টাইসন, বাড়ির পথে ফিরে চল। টাইসন দুপায়ে ভর দিয়ে ডেকে টকবক টকবক করে ছুটে চলল। আশেপাশের জনগণ অবাক নয়নে দেখছে ওদের। আরু তার মাথা অপূর্বর বুকে হেলে দিয়ে চোখ বন্ধ করে বলে, আমার রাজকুমার 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসছে। আমাকে পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়ে রানী করে নিয়ে যাচ্ছে তার রাজ্যে। অনিতা বরণ করা শেষ করে আরু ও অপূর্বকে ঘরে তোলার অনুমতি দিয়েছে। ফুপা দু দুপা ফেলতেই আরুর নজরে এলো ফুল। অপূর্ব ফুলগুলো কুড়িয়ে আরুর শাড়িতে দিয়ে নিজের ঘরে চলে গেল। আরুকে বসানো হলো বৈঠকখানায়। আহসান বাড়ির উত্তরস্বরী বলে আরুকে দেখতে ভিড় করেছে গ্রামবাসীরা। অপূর্ব ততক্ষণে শেরওয়ানি ছেড়ে পরিধান করেছে সাধারণ টি শার্ট ও লুঙ্গি। অপূর্বকে এমন রূপে দেখে অনিতা রাগান্বিত হয়ে বলেন, বরবধূকে একসঙ্গে দেখতে এসেছে গ্রামবাসীরা, আর তুই শেরওয়ানি খুলে ফেলেছিস। শরীর চুলকাচ্ছে, এই ভিড়ের ভেতরে আমি থাকতে পারবো না। মনে হয় গায়ের ভেতরে লেপ্টে যাচ্ছে মানুষ। বলতে বলতে লম্বা টি শার্টের হাতা গুটিয়েছে অপূর্ব। মল্লিকার বয়স অপরিপক্ক, রঙ্গ করেই বলে ফেলে, কিছুক্ষণ পর বউকে তো ঠিকই লেপটে রাখতে পারবে, তখন শরীর চুলকাবে না, মনে হবে আরও চুলকানির ওষুধ। এত ঘটা করে বিয়ে করেছি, বউকে বুকের সাথে লেপ্টে রাখতে। সহ্য না হলেও আজকে লেপ্টে রাখতেই হবে। ওয়েডিং ফার্স্ট নাইট বলে কথা। তাছাড়া বয়স 33, এখন না ল্যাপটালে কবে ল্যাপটাবো? বলে কারো মুখের দিকে না তাকিয়ে ধপাধপ পা ফেলে অপূর্ব বাইরে চলে গেল। ছেলের মুখে প্রথমবার লাগামহীন কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ল সবাই। অনিতা কপাল চাপড়াতে চাপড়াতে বলে, ও বিদেশে বড় হয়েছে, এগুলো সেখানকার কমন কথা, তাই বলে মায়ের সামনে। আসলে মুখ আড়াল করে সেখান থেকে চলে গেল অনিতা। গত মাসে অপূর্বর জন্য দোতলা ঠিক করেছে। ঘরের সামনে খোলা এক বারান্দা, বিভিন্ন প্রজাতির ফুলে সাজানো হচ্ছে পালঙ্ক। অনিতা বিয়ের ভারী বেনারসি পাল্টে সুতি শাড়ি পরতেই আরুকে পাঠিয়ে দিয়েছে অপূর্বর ঘরে। ট্রাভেলিং ব্যাগ খুলে তিস্তা আরুর জন্য লাল শাড়ি বের করতেই আরু বলে, অপূর্ব ভাইয়ের আলমারিতে একটা বেনারসি আছে, ওটা বের করে দাও, আমি পরবো। তুর আলমারি থেকে বেনারসিটা বের করে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তিস্তা ও সুমিকে দেখালো। তিস্তা চট করে বলে ফেলে, এই বেনারসিটা তো বিয়েতে কেনা হয়নি, এটা এখানে এলো কিভাবে? ভাবির জন্য বিয়ের সরঞ্জাম কেনার সময় এটা ভালো লেগেছে, এজন্য অপূর্ব ভাই আলাদা করে কিনে রেখেছেন। এখনও তুই অপূর্ব ভাইকে ভাই বলে রাখবি? তখনও তোকে বারণ করলাম, ওগো বলবি। চোখ পাকিয়ে বলে তিস্তা, অপূর্বর থেকে ভাই শব্দটা কিভাবে সরাবে? অপূর্বকে আদৌ ওগো বলা যায়? আড়ষ্ট হয়ে বলে, আমার লজ্জা করে। সমস্যা নেই, আজকে রাতের পর সব লজ্জা চলে যাবে। অপূর্ব ভাই তোমাকে সাহায্য করবে। এবার এসো, তোমাকে শাড়ি পরিয়ে দেই। কথাটা বলে সুমি আরুকে শাড়ি পরাতে ব্যস্ত হলো। দীর্ঘক্ষণ পর আরুকে বেনারসি পরিয়ে ফুলের রানী সাজাতে উঠে পড়ে লাগলো সকলে। ঘড়ির কাঁটা 11:10 পৌঁছেতেই অপূর্ব দরজার কাছে এসে কড়া নেড়ে ওঠে। গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানাতেই মেয়ের দলেরা আটকে দাঁড়ালো অপূর্বর পথ। তিয়াস তিস্তাদের দলে থাকলেও সুজন নিজের মতো বদলে অপূর্বর পেছনে গিয়ে দাঁড়ালো। তিস্তা রেগে বলে, তুমি স্ত্রী রেখে শ্যালকের কাছে কেন গেলে? কারণ শ্যালক দুলা ভাই 1 টাকাও দেব না। দৃঢ় ভঙ্গিতে বলে, চোখ রাঙায় সুজনকে। তাকে পরে দেখছি,
10,000 টাকা দিতেই হবে, নাহলে আজকে যদি বউয়ের কাছে থাকার কথা ভুলে যান এবং আমরা এখান থেকে সরব না। অপূর্বর সুদর্শন দেহে প্রবল তেজ এক ধাক্কায় সবাইকে ফেলে আরুর কাছে গিয়ে বসলো। আরুর ঘোমটায় হাত রাখতে রাখতে বলে, ভাইয়ের বাসরে থাকার ইচ্ছে হলে থাকতে পারিস। চোখ টিপে খানিক রঙ্গ করে ভাই বোনদের উদ্দেশ্যে কথাটা বলে অপূর্ব। আরও আড়ষ্ট হয়ে আঁচলটা খামচে ধরতেই সুজন উচ্চ স্বরে হেসে ওঠে। তিস্তা ললাটে ঈষৎ রাগ ঝুলিয়ে বলে, এটা আপনি ঠিক করলেন না ভাই। আমরা এত কষ্টে আপনার বাসর সাজালাম, বউ সাজালাম, আপনি আমাদের সাথে অন্যায় করলেন। ভাই বোনেদের দল অভিমানের ঘর ত্যাগ করার প্রয়াস করতেই অপূর্ব দূরত্ব রাখলো আরুর থেকে। টেবিলের ছোট ডয়ার থেকে শ্বেত খাম বের করে হাত বাড়িয়ে দিয়ে বলে, তোরা সবাই আমার ছোট ভাই বোন, তোরা যদি আমার বাসর নাও সাজাতিস তবুও এটা পেতিস। ভাই বোন মহলে আনন্দের আমেজ তৈরি হলো। দ্রুত খাম ছিঁড়ে টাকাগুলো বের করে গুনলে হদিশ পেল 12,000 টাকা। অবিলম্বে সবার মুখে হাসি ফুটল। অপূর্ব বুকে হাত গুজে খুঁটির সাথে হেলান দিয়ে বলে, খুশি হলেই চলবে না, আগামীকাল আরেক দফা লোকজন আসবে আরুকে দেখতে, তখন ওদের হাত থেকে আরুকে বাঁচাতে হবে। আজ্ঞে মহারাজ বলেই সবাই হইচই করতে করতে বিদায় নিল সেখান থেকে। অপূর্ব দরজার ছিটকিনি তুলে ঘোমটা টানা আরুর পানে দৃষ্টি মেলাতেই আরু নামলো বিছানা থেকে। অপূর্বর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ঝুঁকলো পায়ের কাছে। পা ছুঁয়ে সালাম করতেই অপূর্ব আরুর মাথায় হাত রেখে বলে, স্বামীর সোহাগী হও বধূ, আদুরে আদুরে ভরে উঠুক তোমার আমার সংসার। মৃদু ঝুঁকে আরুকে পাজাকোলা করে নিল অপূর্ব। অমনি ঘোমটা খুলে পড়ল মাথা থেকে। ছড়িয়ে পড়ল রজনীগন্ধার সুবাস। স্বচ্ছ আকাশে হুট করে বাস পড়ল অদূরে। অপ্রত্যাশিত সময়ে আরুর ত্রাস হুড় করে বেড়ে আবদ্ধ করে নিল অপূর্বকে। অপূর্ব এক নাগারে আরুর মুখপানে চেয়ে আছে। আরুর মাত্রাতিরিক্ত ফর্সা মুখটা আধারেও অপূর্ব দেখতে পাচ্ছে। অপূর্ব এগিয়ে গেল খোলা বারান্দায়। এক দমকা হাওয়া লোমকূপ পর্যন্ত কাঁপিয়ে তুলল দুজনের। আকাশ ক্ষণে ক্ষণে গর্জে উঠছে। অপূর্ব হেঁটে টুলের উপর বসে আরুকে নিয়ে। তখনই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টির ধারা। হাত বাড়িয়ে বৃষ্টির পানি করতলে লাগাতেই অপূর্ব তার হাত আরুর হাতের নিচে দিয়ে রাখলো। আরও মিষ্টি হেসে অপূর্বর বুকে মাথা হেলিয়ে দিয়ে বলে, আপনাকে আমি প্রথম ওই দিঘির পাড়ে রোদ পোহানো অবস্থায় দেখেছি। আপনি জানেন আমি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে গিয়ে রাজহাঁসের বাচ্চাকে আঘাত করেছিলাম। আপনার গায়ের রংটা কম ফর্সা নয়, এমন সুদর্শন পুরুষ আমি দেখিনি। অপূর্ব হিম হাতটা এনে আরুর নগ্ন পেটে রাখলে আরুও ধরল অপূর্বর হাত। সরে আসার প্রচেষ্টা করতেই অপূর্ব ফিস ফিস করে বলে, তুমি সেই নারী যাকে প্রথম দেখে আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। মা তোমার ছবি পাঠিয়েছিল, সেই ছবি দেখেই আমি তোমার প্রতি মুগ্ধ হয়েছিলাম। দেশে এসে তোমাকে দেখে আমি হতাশ হয়েছিলাম। বয়সটা কম, কিন্তু বয়স কোনো বিষয় না। আমার বয়স বেশি হলেও আমি মৃত্যু পর্যন্ত তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। আরুর চোখ আটকে গেল বারান্দায় এক কোণে। বড় একটা পাত্রে ফুটে আছে নীলপদ্ম। আরু নীলপদ্ম ছুঁড়ে বলে, আমি কখনো নীলপদ্ম দেখিনি অপূর্ব ভাই। আপনি নীলপদ্ম কিভাবে পেলেন, তাও আবার বারান্দায়? বিদেশ থেকে বীজ নিয়ে এসেছিলাম, বর্ষার সূচনা হতেই বপন করেছিলাম। এখন বারান্দায় এনে রেখেছি। এটাই আমাদের বিয়ের মোহরানা। কবে বপন করেছেন? এতদিন দেখিনি তো। আরুর সন্দিহান গলা। অপূর্ব উঠে ঘরে চলে গেল। নীল পদ্মের মালাটা এনে আরুর গলায় ঝুলিয়ে দিয়ে বলে, আমি ছাড়া কেউ দেখেনি এতদিন, আজ তুই দেখলি। নীল পদ্মের সাথে অপূর্বর পছন্দ করা বেনারসিতে আরুর রূপ উতলে উঠছে। বৃষ্টির আজ ক্রমশ বেড়ে চলেছে। অপূর্ব সময় নষ্ট না করে আরুকে পুনরায় কোলে তুলে ঘরে ফিরে এলো। বিছানায় রেখে বাতের সুইচ বন্ধ করে পরনের টি শার্ট খুলে আলমারির উপরে রেখে দিল। প্রকট হলো আরুর প্রিয় ভাঁজ কাটা দেহ। অপূর্ব এগিয়ে আসলে হাতটা আবেগ নিয়ে বুকে রেখে তাকিয়ে রইল আরু। বিরতিহীন দৃষ্টিতে অবরোধ করতে চুলের ভাঁজে হাত রেখে আরুর অধরে অধর মিলিত করল। সূচনা হলো মধুর মুহূর্তের। মাথাটা হেলে ঝুলন্ত গাঁদা ফুলের মালাটা ধরতেই ছিঁড়ে গেল তা। অপূর্বর থেকে ছাড়া পেতেই আরু ফ্যাকাশে মুখে বলে, আহ, ছিঁড়ে গেছে। কিছুক্ষণ পর সবগুলোই ছিঁড়ে যাবে। গভীর দৃষ্টিতে তাকাতেই লজ্জানত আরু বলে, কেন ছিঁড়ে যাবে? সেদিন তুই যেই ক্যাসেটটা দেখতে চেয়েছিলি, এখন সেটা দেখলে বুঝতে পারবি। বলতে বলতে অপূর্ব গাঁদা ফুলের পাপড়িগুলো আরুর উপরে ফেলতে থাকলো। গত রাতের বৃষ্টির পর আকাশ আজ স্বচ্ছ। বহু প্রতীক্ষার পর অপূর্বর বুকের সাথে লেপ্টে বিড়াল ছানার ন্যায় ঘুমিয়ে আছে আরু। প্রথম সুখ নিয়ে অপূর্ব চোখ মেলে তাকিয়ে আরুকে থেকে একটু চমকে ওঠে। পরক্ষণে গত রাতের দৃশ্য মস্তিষ্ক গোচর হতেই অপূর্ব হাসে।
আরুকে দৃঢ় করে জড়িয়ে ধরে কপালে এঁকে দেয় ভালোবাসার পরশ। কিছুক্ষণ তাকিয়ে থেকে আরুকে সরিয়ে উঠে যায়। ভালোভাবে কাঁথাটা পেঁচিয়ে শুভ্র টি শার্ট ও ট্রাউজার নিয়ে বের হলো কলতলার উদ্দেশ্যে। গোসল সেরে আরুকে তেমনই ঘুমাতে দেখে মুচকি হেসে বারান্দায় মেলে দিল পোশাক। সমস্ত ঘরের ফুলগুলো একপাশে জড়ো করে গুছিয়ে নিল ঘর। আলমারি থেকে জুয়েলারি বক্স বের করে আরুর ব্যবহৃত রূপার অলংকার খুলে স্বর্ণের অলংকার পরিয়ে দিল। রূপারটা রইল বাবার বাড়ির সম্পদ হিসাবে। অপূর্বর স্পর্শে চোখ মেলে তাকায় আরু। অপূর্বকে দেখে তড়িঘড়ি করে উঠে বলে, আপনি? পরক্ষণে দমে গিয়ে বলে, আমাদের তো বিয়ে হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠ, গোসল করে নাস্তা করতে হবে। আড়মোড়া ভেঙে আরও উঠে বসে। হালকা গোলাপি রঙের শাড়িটা নিয়ে চলে গেল কলতলায়। অপূর্ব তৈরি হয়ে ডাইনিংয়ে বসেছে। পুরুষরা খেয়ে উঠতেই অপূর্ব তার বোনদের নিয়ে বসে। আরও ফিরে আসে তখন। গোসলের সময় শাড়ির অনেকটা ভিজিয়ে ফেলেছে। চেয়ারে টেনে বসতেই অপূর্ব খাওয়া রেখে ভ্রু কুচকে তাকালো। থমথমে গলায় বলে, পরে খা, রান্নাঘরে কি লাগবে দেখ, কাজে সাহায্য কর। আজকে কাজ করতে হবে না, আজকে তোর সাথে খাবার থাক। অনিতা গরুর গোস্তের বাটিটা টেবিলে রেখে বলে। অপূর্ব তবুও নাকচ করে। ও তোমার পুত্রবধূ মা, ওকে গড়ে নেওয়ার দায়িত্ব তোমার। তোমাদের পর ও এই বাড়ির বড় বউ, ওকে প্রথম থেকে তোমার মতো তৈরি করতে হবে। অপূর্ব লক্ষ্য করে আরুর মাথার ঘোমটা পড়ে গেছে। অপূর্ব আঁচলটা মাথায় তুলে দিয়ে বলে, আমার মায়ের একটাই ছেলে, মায়ের কথার অবাধ্য হবি না, কেমন? মাথা নিচু করে অপূর্বর কথায় সায় দিল। আরও বুঝে গেছে এই আঁচল কখনো মাথা থেকে ফেলতে পারবে না। অনিতা আরুকে টেনে চেয়ারে বসিয়ে বলে, আজকে আরুর শাশুড়ি আরুকে ছুটি দিল। আরু, খেতে বস। অনিতা গেল রান্নাঘরে। তখনই হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হয় চম্পা। মজার ছলে বলে, অপূর্ব, তুই কিন্তু বড় নাতি, তুই আসার আগে আমাকে তুই পুঁতি উপহার দিবি। মল্লিকা বলে, আমাদের অপূর্ব সবসময় ফার্স্ট হয়, আমাদের বিশ্বাস আছে ও ফার্স্ট হবে। দেখছেন না, প্রথম দিনে আরুকে স্বর্ণে মুড়িয়ে ফেলেছে, ওর থেকে চোখ ফেরানো যায় না। সুমি তাল মেলায়, তা আর বলতে, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু আরুকে। আরু হাতের ও গলায় তাকিয়ে স্বর্ণের হদিশ পায়, তবে কান ও নাক দেখতে পারে না। খাওয়া শেষে ঘরে গিয়ে নতুন আরুকে দেখবে। অপূর্ব হাসতে হাসতে নাস্তা করে। মল্লিকা সেজ বউ, অনেকবার সন্তান নেওয়ার চেষ্টা করেও তার ঘর আলো করে কোনো সন্তান আসেনি, তাই বাকি ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো ভালোবাসে। অপূর্ব খাওয়া শেষ করে রঙ্গ করে বলে, তোমাদের ঘরে কোনো সন্তান নেই। মায়ের কাছে শুনেছি তোমরা অনেক চেষ্টা করেছিলে। আমি মনোচিকিৎসক হলেও এক্ষেত্রে সাহায্য করতে পারবো। চাচার সাথে কথা বলে পরামর্শ নিতে আমার কাছে দুজন এসো। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।